জোহরান মামদানির ঐতিহাসিক নিউ ইয়র্ক বিজয়ের পর এখন শুরু হয়েছে ক্ষমতা হস্তান্তরের পালা। অর্থাৎ নিউ ইয়র্কের বর্তমানে যে এরিক অ্যাডামস মেয়র রয়েছেন, সেই মেয়র বিদায় নেবেন 31শে ডিসেম্বর 2025 সাল। আর 2026 সালের 1 জানুয়ারি মেয়র হিসেবে শপথ গ্রহণ করবেন জোহরান মামদানি। তিনি ইতিমধ্যেই মানুষের মধ্যে যে বিপুল পরিমাণে প্রত্যাশা তৈরি করেছেন, অর্থাৎ মানুষ জোহরান মামদানিকে ঘিরে যে স্বপ্ন দেখতে শুরু করেছে, যে 25 লক্ষ মানুষ, শ্রমজীবী মানুষ যারা ওয়ার্কিং ক্লাস ক্যাটাগরিতে বিলং করে, সেই সকল মানুষ আগামী দিনে নিউ ইয়র্ক শহরে মাথা উঁচু করে আত্মসম্মানের সঙ্গে যাতে বাঁচতে পারে, তাদের অধিকার রক্ষায় জোহরান মামদানি যে যুদ্ধ ঘোষণা করেছেন, সেই যুদ্ধকে বাস্তবায়িত করার লক্ষ্যে এবং তার প্রতিটি প্রকল্পকে যাতে তিনি 100% সফল করতে পারেন, সেই চেষ্টায় তিনি কোনো খামতি রাখেননি। একেবারে উচ্চদরের পেশাদারিত্বকে পাখির চোখ করে জোহরান মামদানি এগিয়ে চলেছেন। আর এই লক্ষ্যেই তিনি আমেরিকার 5 জন বিশিষ্ট নারীকে নিয়ে তিনি তার একটি ট্রানজিশনাল টিম তৈরি করেছেন। এই ট্রানজিশনাল টিমের কাজ, জোহরান মামদানি আগামী দিনে তিনি যাতে তার সকল দায়িত্বভার যথাযথ বুঝে নিতে পারেন, এখন সেই কাজটি করছে এই ট্রানজিশনাল টিম। যে 5 জন সদস্যকে নিয়ে তার দল তৈরি করেছেন, সেই দলের অন্যতম সদস্য হলেন লিনা খান। এই লিনা খান আমেরিকায় অ্যান্টি ট্রাস্ট লয়ের বিশেষজ্ঞ হিসেবে সবচাইতে বেশি তিনি পরিচিত। তিনি 2017 সালে একটি আর্টিকেল লিখেছিলেন, যার টাইটেল ছিল অ্যামাজনস অ্যান্টি ট্রাস্ট প্যারাডক্স। এই একটি প্রবন্ধ আমেরিকার ইতিহাসে যে সমস্ত কোম্পানিগুলো বেআইনিভাবে একটার পর একটা ছোট কোম্পানিকে আত্মসাৎ করেছে এবং লাগাম ছাড়া দুর্নীতি করেছে এবং প্রতিদিন কাস্টমারদের কাছ থেকে বিপুল পরিমাণে অন্যায় অর্থ তারা রোজগার করেছে, সেই সমস্ত অন্যায়ের পর্দা ফাঁস করে দিয়েছেন লিনা খান। এবং আমেরিকাতে অর্থনৈতিক স্বচ্ছতা, বাণিজ্যিক স্বচ্ছতার প্রশ্নে তিনি একটি যুদ্ধ শুরু করেছেন। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায়, সাধারণ ক্রেতা যাতে কোনোভাবেই এই কোম্পানিগুলির দ্বারা প্রবঞ্চিত না হয়, আর্থিকভাবে শোষিত না হয়, তার জন্য তিনি একটা স্বচ্ছ বাণিজ্য নীতি তৈরির পক্ষে একটা জোরালো সওয়াল করে এসেছেন। এবং তারই উপহার স্বরূপ 2021 সালে জো বাইডেন যখন আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন, তার সময় মাত্র 32 বছরে আমেরিকার ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান, ফেডারেল ট্রেড কমিশনের চেয়ারম্যান পদে তাকে বসানো হয়েছিল। এবং এই 4 বছর 2021 থেকে 2025 সাল তিনি যে অনন্য দক্ষতায় কাজ করেছিলেন, তাতেই তিনি আমেরিকার ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এফটিসি চেয়ারম্যান হিসেবে তিনি সুনাম কুড়িয়ে নিয়েছেন। এখন বর্তমানে যখন জোহরান মামদানি নতুন করে তাকে এই তার মেয়রাল ট্রানজিশন টিমের সদস্য করলেন, আগামী 4 বছর জোহরান মামদানি যে মেয়র হিসেবে কাজ করবেন, সেই জোহরান মামদানির উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য থাকবেন লিনা খান। এখান থেকে আমরা বুঝতে পারছি জোহরান মামদানির আগামী দিনে এই বিলিয়নিয়ারের নিউ ইয়র্ক শহরে তিনি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় যে কাজ তিনি করতে চলেছেন, সেই কাজে অন্যতম সঙ্গী হবেন লিনা খান। আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব লিনা খানের তার কর্মজীবন, কেন তিনি অনন্য। তিনি আমেরিকার মানুষ নন জন্মসূত্রে, তিনি জন্মসূত্রে পাকিস্তানি বংশোদ্ভূত। জন্ম হয়েছিল 1989 সালে লন্ডনে, আর সেখান থেকে 2000 সালে তিনি চলে আসেন আমেরিকার নিউ ইয়র্ক শহরে, আর সেখানেই শুরু হয় তার স্কুলের লেখাপড়ার জীবন। আমেরিকার উন্নততর লেখাপড়ার জীবন তাকে বদলে দেয় একজন সাধারণ মেয়ে থেকে। তিনি আমেরিকার কর্পোরেট দুনিয়ার বিরুদ্ধে 1 নম্বর যোদ্ধা, অনমনীয় আপোষহীন যোদ্ধা হিসেবে নিজেকে গড়ে তোলেন। লিনা খান মনে করেন দেশের মানুষ কেবলমাত্র সরকারের দ্বারা প্রবঞ্চিত হয় না, তার চাইতে অনেক বেশি ঠকে যায় এই বিভিন্ন কোম্পানিগুলির কাছে। কোম্পানিগুলি প্রতিদিন নতুন নতুন কৌশল উদ্ভাবন করে মানুষকে অর্থনৈতিকভাবে শোষণ করে। এই শোষণকে বন্ধ না করতে পারলে মানুষ কোনোদিনও সুস্থভাবে বাঁচতে পারবে না। তাই আধুনিক এই ডিজিটাল যুগে সরকারের উচিত কোম্পানিগুলোকে লাগাম পরানো এবং এই কোম্পানিগুলোর বিরুদ্ধে একটি কঠোর আইন প্রণয়ন করা, যাতে করে কোম্পানিগুলো তাদের সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে পারে এবং তারা মনোপলির মাধ্যমে মাৎসান্যায় পদ্ধতি চালু করে একটার পর একটা ছোট কোম্পানিগুলোকে তারা যেন বেআইনিভাবে গ্রাস না করে, এবং ফলে মানুষ যেন সঠিক দামে সঠিক পণ্য কিনতে পারে। লিনা খানের এই আপোষহীন মানসিকতার জন্য 2021 সালে একদিকে যেমন জো বাইডেন তাকে এফটিসি চেয়ারম্যান করলেন, ঠিক ওই সময় আমরা দেখলাম মেটার কর্ণধার মার্ক জাকারবার্গ
এবং অ্যামাজনের কর্ণধার জেফ বেজস, তারা দুজনে মিলে জো বাইডেনের কাছে চূড়ান্তভাবে চাপ প্রয়োগ করলেন যে লিনা খানকে কোনোভাবেই এফটিসি চেয়ারম্যান করা যাবে না। কারণ লিনা খান তারা জানতেন যে তিনি আপোষহীন সংগ্রামী। তিনি যদি এফটিসি চেয়ারে বসেন, আগামী দিনে অ্যামাজন, ফেসবুকের মতো কোম্পানিগুলোর তাদের যে অর্থনৈতিক লুণ্ঠন, তাদের যে সাধারণ মানুষকে শোষণ করা, এই শোষণ আগামী দিনে বন্ধ হবে। শুধু তাই নয়, তাদেরকে আগামী দিনে কোর্টে গিয়ে বারবার অপমানিত হতে হবে, এমনকি বিপুল পরিমাণে জরিমানাও দিতে হতে পারে। এই আশঙ্কা করেছিলেন অনেক আগে থেকেই মার্ক জাকারবার্গ এবং জেফ বেজোস। তাদের এই আশঙ্কাকে 100% সত্য প্রমাণ করেছেন লিনা খান তার অসম সাহসী এবং দৃঢ়চেতা মানসিকতার কারণে। তিনি 21 সাল থেকে 25 সাল পর্যন্ত যে সময়কাল তিনি এফটিসি চেয়ারম্যান ছিলেন, সেই সময় আমেরিকার ইতিহাসে সবচাইতে বলিষ্ঠ সময়। আমেরিকার ইতিহাসে কোনোদিনও কোনো এফটিসি চেয়ারম্যান আমেরিকার এতগুলি কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। লিনা খান একটার পর একটা মামলা করেছেন আমেরিকার যারা সবচাইতে বৃহৎ কোম্পানিগুলো, এই কোম্পানির তালিকায় কেউ বাদ নেই। এমন একটি কোম্পানি লিনা খানের র্যাডারের থেকে বাঁচতে পারেনি। প্রতিটা কোম্পানির একাধিক অর্থনৈতিক তাদের জালিয়াতি ছিল। এতদিন পর্যন্ত কোনো এফটিসি চেয়ারম্যান তাদের বিরুদ্ধে মামলা করার কথা ভাবতেই পারেনি। সেখানে অনন্য ব্যতিক্রম একজন সাধারণ মেয়ে, যে ইংল্যান্ড থেকে 11 বছর বয়সে আমেরিকায় আসলেন শুধুমাত্র মেধার জোরে এবং অদম্য মানসিকতার জোরে। তার লেখাপড়া এবং অনন্য চিন্তা ভাবনা দিয়ে তিনি যুদ্ধ চালিয়ে গেছেন এই সমস্ত বাঘা বাঘা কর্পোরেট হাউসের বিরুদ্ধে, যাদের সীমাহীন অর্থনৈতিক শক্তি, সীমাহীন রাজনৈতিক শক্তি এবং যাদের ইশারায় হাজার হাজার আইনজীবী নাশ করে। সেই সমস্ত কোম্পানিগুলোকে তিনি তাদের কাল ঘাম ছুটিয়ে দিয়েছেন, তাদেরকে নাস্তানুবাদ করে ছেড়েছেন। এমন তেজস্বী এবং এমন বলিয়ান নারী লিনা খান। আর এই লিনা খানকেই এই ট্রানজিশনাল টিমের মেম্বার করলেন জোহরান মামদানি, যে মামদানি ইতিমধ্যেই সমস্ত গণতন্ত্রপ্রেমী পৃথিবীর মানুষের কাছে মসিহা হয়ে উঠতে চলেছেন। আগামী দিনে মামদানি তাই সাফল্যের পথকে সুনিশ্চিত করতে এমন অসম সাহসী নারীকেই তিনি তার আগামী দিনে চলার পাথেয় করতে চলেছেন। লিনা খান 21 সালে তার এফটিসির দায়িত্বভার গ্রহণ করার পর একটার পর একটা কোম্পানিকে তিনি নোটিশ পাঠাতে শুরু করেন। তার মধ্যে অন্যতম 2023 সালে এফটিসি চেয়ারম্যান হিসেবে আমেরিকার আরো 18টি রাজ্যের অ্যাটর্নি জেনারেল মিলিতভাবে তারা আমেরিকার কোর্টে মামলা দায়ের করে অ্যামাজনের বিরুদ্ধে। অভিযোগ কি ছিল? অ্যামাজন অ্যাবসলিউট মনোপলি তার এই ব্যবসাতে রয়েছে, যে ব্যবসার দ্বারা যে পণ্য বেচা কেনা, বায়ার এবং সেলারদের মধ্যে যে যোগাযোগ রক্ষা করে, তৈরি করে দেয় অ্যামাজন, এবং মধ্যে থেকে বিপুল পরিমাণে টাকা মুনাফা অর্জন করে। এই ব্যবসাতে বিশেষ করে অ্যামাজন প্রাইম তারা বিপুল পরিমাণে টাকা মানুষকে ফাঁকি দিয়ে আয় করেছিল। এই অন্যায়ের বিরুদ্ধেই আইনের দ্বারস্থ হয়েছিল লিনা খান। পরে আমরা দেখলাম 2025 সালের সেপ্টেম্বর মাসে অ্যামাজন কোম্পানিকে আড়াই বিলিয়ন পরিমাণ টাকা তাদের জরিমানা দিতে হয়, যার মধ্যে $1 বিলিয়ন আমেরিকান ট্রেজারিতে যায় এবং $1.5 বিলিয়ন পরিমাণ অর্থ 35 লক্ষ গ্রাহককে তাদের অ্যাকাউন্টে ফেরত দিতে হয় অ্যামাজনকে। যে টাকা রোজগার করেছিল অ্যামাজন এবং তাদের অ্যাকাউন্টে জমা ছিল, সেই জমাকৃত লভ্যাংশ থেকে $2.5 বিলিয়ন ফেরত দিতে হলো এই অ্যামাজন কোম্পানি মালিক জেফ বেজসকে। আর এই লড়াইয়ের নেপথ্যে একজনই, তিনি লিনা খান। আজকে বর্তমান ভারতবর্ষে আমরা জানি টেলিকমিউনিকেশনের জগতে যখন এয়ারটেল এবং ভোডাফোন দাপিয়ে ব্যবসা করছে, ভারতবর্ষের সরকার, নরেন্দ্র মোদী সরকার, সরকারি বিএসএনএল কোম্পানিকে খুন করে ব্যাংক থেকে বিপুল পরিমাণে টাকা লোন দিল জিও কোম্পানিকে। আর এই জিও কোম্পানি বাজারে এসে বিনে পয়সায় নেট পরিষেবা দিতে শুরু করলো গ্রাহককে। ফলে একদিকে যেমন বিএসএনএল কোম্পানি যে আইসিইউতে ছিল তার মৃত্যু হলো, অন্যদিকে ভোডাফোন এবং এয়ারটেল, বিশেষ করে ভোডাফোনের অকাল মৃত্যুর দিকে এগিয়ে গেল। আইসিইউতে চলে গেল ভোডাফোন। আর জিও, যারা বিনে পয়সায় এতদিন নেট পরিষেবা দিচ্ছিল, এই সুযোগে হঠাৎ করে প্রতি মাসে 300 টাকা করে তারা ন্যূনতম দর শুরু করলো নেটওয়ার্ক পরিষেবার জন্য। এই যে বেআইনি ব্যবসা, এই বেআইনি ব্যবসাকে বন্ধ করার নামই হচ্ছে অ্যান্টি ট্রাস্ট ল। যে অ্যান্টি ট্রাস্ট ল এর উপরে কাজ করে তিনি খ্যাতনামা হয়েছেন এই লিনা খান। ভারতবর্ষে যেটাকে উৎসাহ দেওয়া হলো সরকারি পক্ষে, আমেরিকাতে ঠিক এর বিরুদ্ধেই ক্রুসেড ঘোষণা করেছিলেন লিনা খান। উদাহরণস্বরূপ আমরা বুঝতে পারি, বাংলাদেশে যে 4টি প্রধান টেলিকমিউনিকেশন কোম্পানি আছে, মনে করুন গ্রামীণ ফোন তারা সবচাইতে এগিয়ে আছে পরিষেবায়, তর্কের ক্ষেত্রে আমরা ধরে নিলাম। এই গ্রামীণ ফোন দেখা গেল যে রবি বা বাংলা লিংক বা টেলিনেট,
এদের সঙ্গে কম্পিটিশন করতে গিয়ে তারা হঠাৎ করে তাদের যে পরিষেবা তার দামকে একেবারে শূন্য করে দিল। অর্থাৎ তারা বিনা পয়সায় পরিষেবা দিতে শুরু করলো বাংলাদেশ জুড়ে, নিঃশুল্ক টেলি পরিষেবা। তাহলে দেখা যাবে যে মানুষ হুড় হুড় করে তাদের এই রবি, বাংলালিংক বা টেলিনেট এই সমস্ত কোম্পানির তাদের সিমকে ফেলে দিয়ে তারা বিনা পয়সায় গ্রামীণ ফোনের পরিষেবা দিতে শুরু করবে। এখন অসাধু জায়গা কোনটা? যখন গ্রামীণ ফোন দেখা গেল তাদের বিপুল পরিমাণে টাকা আছে, তারা লস স্বীকার করে 6 মাস 1 বছর মানুষকে বিনা পয়সায় পরিষেবা দিতে থাকলো এবং তারা অপেক্ষা করতে থাকলো কতদিনে এই কোম্পানিগুলোর সিম মানুষ তারা এই সিমগুলোকে ফেলে দেয়। যখন দেখা গেল এই সমস্ত কোম্পানিগুলোর সিমগুলোকে মানুষ ছুঁড়ে ফেললো, সেই সময়ে গ্রামীণ ফোন, তর্কের খাতিরে বলছি এটা, আমরা কোনো কোম্পানির